হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে। আমরা কি করব? হামের প্রকোপে 24 ঘন্টায় রাজধানী সহ 4 জেলায় 5 শিশুর মৃত্যু। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। সময় মতো শিশুরা টিকা না পাওয়ায় ছড়াচ্ছে ছোঁয়াচে এই রোগ। সবচেয়ে বেশি হচ্ছে নিউমোনিয়া, এবং আমাদের এখানে আমরা শুধুমাত্র মিজেস রোগীর ভর্তি নিচ্ছি। দিনরাত 24 ঘন্টা খোলা আছে এবং সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। সরকারের নানা পদক্ষেপেও দেশ জুড়ে কাটছে না জ্বালানির চরম সংকট। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প, দুর্ভোগে গ্রাহকরা। আমি একদম পাম্পের ভিতরে ঢুকছি, আমার সামনে 3টা গাড়ি ছিল, তখন এই পাম্পের তেল শেষ হয়ে গেছে। এই তেলের ভোগান্তির কারণে আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারতাছি না। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক সহ নিহত 3 জন, আহত 25 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সরকারের নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বরাবরই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে। তাহলে অবস্থা এমন কেন? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠাই দিল তেলের জন্য, হ্যাঁ, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, তো সারাদিনে সারা রাত্রে এভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপরেও এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হইতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হইতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ পোহাইতে হইতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাথা দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখন খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে। এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে মজুদ করা জ্বালানি জব্দের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরও দেশ জুড়ে কাটেনি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। কোনো জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। সংকটের কারণে বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলো বন্ধ। জ্বালানি তেল নেই, তাই সাময়িকভাবে বন্ধ পাম্প। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। একই চিত্র দেশের প্রায় সব জেলায়। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ কয়েকদিন ধরেই। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোল অকটেনের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। এই করছে সংকট নাই, খুব সুন্দর।
কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সংকট তো তেলের সংকট তো সারা দিকে দিকে দেখা যাচ্ছে। আমার মোটরসাইকেল আছে কিন্তু তেল পাই না, মোটরসাইকেল যেটুকু তেল আসছিল পাম্পে আসি তেল শেষ। যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দিনভর গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। চৈত্রের খরতাপে পুড়েও ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। রেশনিং পদ্ধতিতে তেল দেয় ক্ষুব্ধ অনেকে। তৈল পাই না, তৈল ক্রাইসিস। এই 1 থেকে 1.5 ঘন্টা পাম্পে দাঁড়াই রইলাম, কিন্তু তৈল পাইলাম 1.5 ঘন্টা পর 2 লিটার। তেলের তো পাওয়া যেতেছে না এখন, তেলের তো অনেক সংকট। তেলের জন্য মনে করেন অনেক পরিমাণ কষ্ট হইতেছে ড্রাইভারদের চলতে। ঢাকা থেকে এই বরিশাল আসতে যেমন 100টা পাম্প আছে, আপনার মানে 90টা পাম্প করলে তেল পাওয়া যায় না। চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তেমন সাড়া মেলেনি। অনিয়ম নিয়ন্ত্রণে এটি শুরু হলেও মানছেন না কেউ। পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড দেখাচ্ছে না কেউ। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর পুলিশ সদস্যেরও নেই মাথা ব্যথা। আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না, ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। সামনে এখনো তো ফুয়েল কার্ডের চাইও না, আমি দিইও না, আমি তো তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটা তো আমার সন্দেহ। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। সাধারণ লোকেরও যে মর্যাদা আমাদেরও সেই মর্যাদা। ট্যাগ অফিসার বললো আগামীকালকে থেকে আমরা এই সিদ্ধান্তটা নেব আর কি। আজকে আপাতত বিনা কার্ডেই দেওয়া হোক আর কি। ডিসি স্যার আমার সর্বশেষ মেসেজ দিইনি যে আজকে থেকে ফুয়েল কার্ড দেওয়া হলো। ওই জন্য আমরা এখানে প্রশাসনের যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকের মতন ফুয়েল কার্ড ব্যতীত যাক। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অব্যাহত প্রশাসনের অভিযান। চট্টগ্রাম, নোয়াখালী ও মেহেরপুরে গতরাতে জব্দ করা হয়েছে প্রায় 42,000 লিটার ডিজেল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জ্বালানি তেলের সরবরাহ সংকট নিয়ে আরও খবর জানবো। জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জানাবেন যে পাম্পগুলোতে তেল মিলছে কিনা জামালপুরে, গ্রাহক চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে কিনা, বা ডিপো থেকে কত শতাংশ চাহিদার তেল পাচ্ছে পাম্প? আপনি দেখুন যদি চাহিদার কথা বলি, যে চাহিদা কিন্তু আকাশচম্বী অবস্থা। কারণ আমরা গত 2 দিন থেকে এই পাম্পটিতে দেখছি মোটরসাইকেলের যে দীর্ঘ সিরিয়াল সেটা কিন্তু শেষই হচ্ছে না। আমি এখন রয়েছে জামালপুরের শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটি হচ্ছে জাবেদ ফিলিং স্টেশন। মূলত জ্বালানি তেল যে আকাশচম্বীর অবস্থা তৈরি হয়েছে সেটার পাশাপাশি কিন্তু বিশেষ করে অকটেন ও পেট্রোলের চাহিদা কিন্তু বিরাট। আর যেমনটি বললেন যে ডেপো থেকে কি পরিমাণ তেল জামালপুর জেলায় পাম্পগুলোতে অর্থাৎ 17টি পাম্পে কি পরিমাণ তেল আসছে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যে মালিক সমিতির সাথে ফিলিং স্টেশনগুলোর। তারা বলছে যে 70% অর্থাৎ 50% কম কিন্তু তেল সরবরাহ হচ্ছে পাম্পগুলোতে। এ কারণেই মূলত হচ্ছে এই যে সংকট বা জটলা, বাইকের জটলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, বিশেষ করে হেলমেট বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো খেয়াল রেখে জ্বালানি তেল দেওয়া, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতিতে কিন্তু সব কয়টি পাম্পে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটা সমীকরণ বলে রাখি, জামালপুরের যে 7টি উপজেলায় রয়েছে, উপজেলায় যে পাম্পগুলো রয়েছে আজকে কিন্তু 60টির মতো পাম্পে কিন্তু 17টির মধ্যে 60টির মতো পাম্পে কিন্তু এই তেল হচ্ছে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যে পাম্পগুলো বন্ধ রয়েছে, অর্থাৎ বন্ধ বলা যাবে না, তাদের তেল ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু এই তেল বিতরণ কার্যক্রম কিন্তু করতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তাদের যে একদিনের যে মজুদ বা একদিনে যে তেলগুলো অর্থাৎ জ্বালানি তেল দেওয়ার কথা, সেই তেল কিন্তু কয়েক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। ডিপো থেকে তেল আসার পরপরই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু এই সংকট কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু জামালপুর হচ্ছে কৃষিমাত্রিক একটি জেলা, সেই জায়গা থেকে ডিজেলের কিন্তু সংকট কিন্তু প্রান্তিক পর্যায়ে পড়ছে। শাফিন, সাগর, শুনছিলাম জেলার অর্ধেক পাম্পই বন্ধ তেল সংকটে এবং চিত্র স্পষ্ট সংকটের। আপনাকে ধন্যবাদ সাগর। হামের প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু সংখ্যাও। রাজধানী সহ দেশের 4 জেলায় 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশু মারা গেছে। তাতে অভিভাবকদের মাঝে ছড়িয়েছে ভয়, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স সহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। রোববার থেকেই সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। সেটি কার্যকরে বাতিল করা হয়েছে সব স্বাস্থ্যকর্মীদের ছুটি। আজকে ডায়রিয়াতে ভুগতেছে, আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার নাকি হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক।
দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার হচ্ছে 4-5 দিন ধরে হচ্ছে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে, যার কারণে আজকে নিয়ে আসলাম আর কি দেখা। প্রথমে জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছি। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, পরে এখানে আসছে, এখন মোটামুটি ভালো। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি, প্রাইভেট ডাক্তার। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচণ্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চিকেন পক্সের পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলো উঠছে, এই কারণে নিয়ে আসছে। দেখাইলাম, পরে ভর্তি লাগছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুটা বেরিয়েছে, আর ওর সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। 4টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 450-র বেশি। এছাড়া 24 ঘন্টায় নতুনভাবে ভর্তি 74 জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছে 250 শতাধিক। সর্বোচ্চ জ্বর ছিল, অনেক জ্বর ছিল। আমরা মাদারীপুর সদর হসপিটালে ভর্তি ছিলাম। এখানকার ডাক্তারে কিছু বলতে পারে না, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিছিল। তারপরে ওর অবস্থা মানে শীতে ছিল, ভিতরে গেছিল আর কি। তারপরে ওরা নিয়ে এখান থেকে আমরা ঢাকা আসছি। জ্বর, হাম বাড়াইছে, ঠান্ডা, হাগা, বমি। ডাক্তার দেখছে, হাম যখন নিয়েছে তখন ছিল না, কালকে থেকে ইঞ্জেকশন দিয়েছে সকাল থেকে, পরে ওটা শুরু হয়েছে। শরীরে যে ছোট ছোট হাম হয়েছে, পরে মুখে খুব কম ছিল, তারপরে আবার পুরো শরীরে পরে আস্তে আস্তে দেখা গেছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার 3-4 সপ্তাহের মধ্যেই শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছুই 100% সিকিউর না। দেখা যায় 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 7 দিনও যায়নি, স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে। চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলে এই 4 বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বলছেন তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় 5টি হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানেক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও, অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি, এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা।
বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন নেয় না এটা দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যাজিস্ট্রেট আসছিলেন উনি বলে গেছে যে আমরা কোনো হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা প্রপার ওয়েতে চলুক। এই ল্যাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় বন্ধ, আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিভাবে? না, আমরা তো এটা জানিও না। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। দুদিন পরে এটা খুলে গেল, তো দুদিনের মধ্যে আমরা ওখানে যেগুলো জিনিসগুলো পাইছি সেগুলো তো তাদের ঠিক করার কথা না। এটাও তো সিরিয়াস একটা অফেন্স যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম, তাহলে সে এত এই ক্ষমতার উৎস কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, দুদিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা নিয়েছেন এই সিদ্ধান্ত। আজ স্থানীয় সময় ভোরে মির্জা আব্বাসকে কেবিনে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সবার সাথে তিনি একটু একটু কথাও বলতে পারছেন। গেল 15 মার্চ রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত মাসের 11 তারিখ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রবীণ এই রাজনীতিককে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। 2 দফায় হয় অস্ত্রোপচারও। বর্তমানে মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার স্ত্রী, সন্তান ও একজন চিকিৎসক। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসে সময় 1 ঘন্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কৃচ্ছ্রতা সাধনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালনার সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই সব বিপণী বিতান সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজনে খাবারের দোকান, ওষুধের দোকান সহ প্রয়োজনীয় সেবা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে তা নির্দিষ্ট করা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত হয় রাত 8টার মধ্যে সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ করা হবে। চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েক জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হচ্ছে এর চেয়ে কয়েক গুণ বেশি গরম। সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাঁসফাঁস জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছে না কেউ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুররা। জীবিকার তাগিদে রোদে পড়ে কাজ করতে হচ্ছে তাদের। সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে চালকসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। দুপুরে নলকা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই ঘটনা। পুলিশ জানায়, বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল বাসটি। নলকার বানিয়াগাতিতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক। একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে বাসটির। এতে বাসের চালক সহ মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। ডিজিটাল যুগে চিঠি আর ডাক টিকিটের ব্যবহার কমেছে, তবে শখের সংগ্রহে এখনও টিকে আছে ছোট্ট এই কাগজের ইতিহাস। যারা বিশ্বের ডাক টিকিট সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহশালা গড়ে তুলেছেন এটিএম আনোয়ারুল কাদির।
মাত্র 7 বছর বয়সে স্কুলে পুরস্কার হিসেবে পাওয়া একটি ডাকটিকিট দিয়ে শুরু তার সংগ্রহ। 1971 সালে যুদ্ধের সময় বাড়ি লুট হলে হারিয়ে যায় শৈশবের সেই সংগ্রহ। এরপর আবার নতুন করে শুরু। ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ডাকটিকিট জায়গা করে নেয় এটিএম আনোয়ারুল কাদিরের অ্যালবামে। 67 থেকেই শুরু বলা যায়। মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছিল 71-এ, বা আমার সব কালেকশন কিন্তু নাই, ছোটবেলার সংগ্রহটা নাই, আমাদের বাসা পুরো সব লুট হয়ে গেছিল আর কি। 79-এর দিকে ঢাকায় এসে, আমি ঢাকায় আসলাম, তখন থেকে জানলাম যে পোস্ট অফিসে আলাদা একটা ব্যুরো আছে, ফিলাটেলিক ব্যুরো, যেখানে স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, স্মারক ডাক টিকিট। ওইখান থেকে আবার শুরু করলাম। গোলাপ ফুল, তাজমহল, ঐতিহাসিক স্থাপনা, লাভ বা হার্ট থিম, এমনকি ক্রিকেট বিশ্বকাপ নিয়েও রয়েছে আলাদা সংগ্রহ। স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলি বলা হয়। ফিলাটেলি থেমে নেই, আছে, এবং আমরা এটা ধরে রাখছি। এখন নেক্সট জেনারেশন কি হবে জানি না। স্কুল প্রোগ্রামে কিন্তু আগ্রহী পাওয়া যায়, আগ্রহী পাই না আমরা। ওই স্কুলের যে হেড, তারা মনে করে ডাক টিকিট নিয়ে আবার কী হবে। শখটাকে ছড়ায় দিতে গেলে আমাদের স্কুল কলেজগুলোর ভূমিকাও থাকতে হবে। ডাক টিকিট কি, কেন করবে, আর হলো কীভাবে উপস্থাপন করবে, এই জিনিসগুলোই আমরা ধারণা দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 42 দেশে প্রকাশিত ডাকটিকিটও আছে তার কাছে। বাংলাদেশের প্রকাশিত প্রায় সব ডাকটিকিট রয়েছে তার সংগ্রহে, এমনকি ছাপার ভুল থাকা বিরল স্ট্যাম্পও আছে। আমি আবার ওই অ্যাডভাইজারি বোর্ডে আছি, ডাক বিভাগের ফিলাটেলি বিষয়ক অ্যাডভাইজারি বোর্ড। তো সেখানে আমাদের ডিজাইন দেখানো হয়, সাবজেক্ট অনেক সময় দেখায় না। তো এরকম কিন্তু মজার কিছু ভুল আছে। মজার ভুল বলতে, একটা স্ট্যাম্পে আপনার বাংলাদেশের নামই দেয়নি, কয়েকদিন পরে উইথড্র করছে, করে আবার ছাপাইছে। ডক্টর ইউনুস, যিনি এখন এসেছিলেন, উপদেষ্টা ছিলেন, ওনার স্ট্যাম্পে তো আরও মজার ভুল। উনি পুরস্কার পাইছেন হলো শান্তির জন্য, আর ওনার স্ট্যাম্পে ছবি দিল এই মেডিসিনের পদক। তা আমি ডাক বিভাগের ডিজিকে জানালাম যে এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, এটা স্ট্যাম্প তো শুধু দেশে না, এটা আন্তর্জাতিক, সব দেশে যাবে, তো এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ভুল। এরপরে ওইটাও উইথড্র হয়েছিল। ইংল্যান্ডে প্রকাশিত পৃথিবীর প্রথম ডাকটিকিটও রয়েছে তার সংগ্রহে। বাংলাদেশ নামে প্রথম 8টি ডাকটিকিট প্রকাশ হয় 1971 সালের 29 জুলাই। দিনটিকে ডাকটিকিট দিবস হিসাবে উদযাপনের উদ্যোগও নেন তিনি। আমি একটা কাজ করছিলাম আমার কমিটিতে প্রস্তাব দিয়ে, সেটা হলো যে বাংলাদেশের যাত্রা যেহেতু 29 জুলাই শুরু ডাকটিকিটের, তাহলে অনেক দিবসই তো উদযাপন হয়, তা একটা ডাকটিকিট দিবস কেন করা যায় না। বিমান মল্লিক যে বললাম, উনি আমাদের বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি তো প্রথমটা করছিলেন, তা আমরা তো ডাকটিকিট দিবসের প্রচলন করছি, এবং সেখানে যদি আপনি আরেকটা ডিজাইন করে দেন। ডাকটিকিট শুধু শখ নয়, একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, এমন বিশ্বাস থেকেই নতুন প্রজন্মকে ফিলাটেলিতে আগ্রহী করতে চান এই সংগ্রাহক। দর্শক, এই ছিল যমুনা নিউজে